হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে আজকের ক্লাসে। আজকে হচ্ছে তোমাদের এসএসসি স্কলারশিপ যে প্রোগ্রামটা, সেই প্রোগ্রামের চ্যাপ্টার 12-এর উপর যেই ক্লাসটা এমসিকিউ এবং সিকিউ, এই ক্লাসটা আজকে হচ্ছে আমরা একটু দেখব। চলো তাহলে আমরা কথা না বাড়ায় শুরু করি। প্রথম এমসিকিউ হচ্ছে ভিনিগারে কোন অ্যাসিড থাকে? ভিনিগারে কোন অ্যাসিড থাকে তোমরা সবাই জানো, এটা হচ্ছে কি ইথানোয়িক অ্যাসিড। ভিনিগারে থাকে হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% যে দ্রবণটা, সেটা কিন্তু আমরা ভিনেগার বলি। আচ্ছা, এরপর হচ্ছে ট্যানারি ও পেইন্টের কারখানার বজ্রযুক্ত পানি মানবদেহের কি করে? কিডনি আর লিভারের ক্ষতি করে? হ্যাঁ, কিডনি আর লিভারের ক্ষতি করে। স্নায়ুতন্ত্রের ক্ষতি করে? হ্যাঁ, এটাও করে। প্রোটিনের কাজে বিঘ্ন সৃষ্টি করে? এটাও করে। তাহলে এটার আনসার হচ্ছে কি ডি। 1, 2, 3 তিনটাই কিন্তু ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্নে আমরা যদি যাই, খাবার সোডার সংকেত কোনটি? খাবার সোডার সংকেত হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, অর্থাৎ এইটা। সোডিয়াম কার্বনেট হচ্ছে কি কাপড় কাচা সোডা, আর সোডিয়াম বাইকার্বনেট হচ্ছে খাবার সোডা। আচ্ছা, এরপর হচ্ছে গ্লিসারিন কি? গ্লিসারিন কি একটা অ্যালকোহল, অ্যালডিহাইড যৌগ। দেখো গ্লিসারিনের সংকেতটা যদি আমি একটু লিখি, তো গ্লিসারিনের সংকেতটা দেখে কি বোঝা যায়? যে ওইচ মূলক আছে 3টা, তার মানে গ্লিসারিন একটা অ্যালকোহল। অ্যালডিহাইড মূলক তো নাই এখানে, আছে অ্যালডিহাইড মূলক কিন্তু নাই, তার মানে গ্লিসারিন একটা অ্যালকোহল, এবং গ্লিসারিন অবশ্যই একটা যৌগ। সুতরাং গ্লিসারিন একটা অ্যালকোহল এবং যৌগ, অর্থাৎ এখানে আনসার হচ্ছে সি। পরের প্রশ্নে যদি আমরা চলে যাই, ইউরিয়া সারে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত? এটা পুরাপুরি জ্ঞানমূলক একটা প্রশ্ন। ইউরিয়া সারে নাইট্রোজেনের শতকরা পরিমাণ হচ্ছে 46%। ঠিক আছে, এরপর হচ্ছে আচার সংরক্ষণের জন্য ব্যবহৃত হয় কোনটা? এটা তোমরা সবাই জানো। আচার সংরক্ষণে কি ইউজ করা হয়? সিরকা বা ভিনিগার। ভিনিগারই সিরকা, সিরকাই ভিনিগার। ঠিক আছে, ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণ যেটা, সেটাই হচ্ছে আমার সিরকা বা ভিনিগার আচার সংরক্ষণের জন্য যেটা আমরা ইউজ করি। ঠিক আছে। আচ্ছা, নিচের কোনটি প্রাকৃতিক প্রিজারভেটিভ? প্রাকৃতিক প্রিজারভেটিভ হচ্ছে আমার ভিনেগার। ঠিক আছে। আচ্ছা, কাঁচ পরিষ্কারক হিসেবে কোনটি ব্যবহৃত হয়? গ্লাস ক্লিনার। কি থাকে গ্লাস ক্লিনারে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থাকে হচ্ছে গ্লাস ক্লিনারে। আচ্ছা, এরপর হচ্ছে ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকে কি বলা হয়? ভিনেগার বলা হয়। একটু আগেই বললাম। তেল ও গ্রিজ অণুগুলোর চারদিকে ঋণাত্মক আধানে কি সৃষ্টি হয়? কি সৃষ্টি হয়? বলয় সৃষ্টি হয়। ঠিক আছে, গ্রিজের চারপাশে তো আর গ্রিজ তৈরি হবে না। গ্রিজ, ফেনা, দ্রবণ এগুলো কিছুই না, এখানে হচ্ছে বলয় সৃষ্টি হয়। আচ্ছা, এরপর হচ্ছে মেলামাইনের শিল্প উৎপাদনে কি ব্যবহার করা হয়? মেলামাইনের শিল্প উৎপাদনে হচ্ছে ইউরিয়া ব্যবহার করা হয়। ইউরিয়া থেকে ভেঙে গিয়ে একটা পলিমার তৈরি হয়, যেটার নাম হচ্ছে আমার মেলামাইন। ঠিক আছে। সাবান উৎপাদনকালে উপজাত হিসেবে কি পাওয়া যায়? সাবানের উপজাত হিসেবে আমরা সবাই জানি কি পাওয়া যায়? গ্লিসারিন পাওয়া যায়। তাহলে এটার আনসার হচ্ছে গ্লিসারিন। দেখো, এই জ্ঞানমূলকগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু তোমরা যদি ভুল করো, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের জন্য বেশ অসুবিধা। আচ্ছা, এরপর হচ্ছে খাবার সোডা আর ভিনেগারের বিক্রিয়ায় কি অবস্থা? আচ্ছা, দেখি আমরা খাবার সোডা কি। খাবার সোডা কি? খাবার সোডা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, এটা একটা কার্বনেট লবণ। হ্যাঁ, ভিনেগার কি? ভিনেগার হচ্ছে যে অ্যাসিটিক অ্যাসিড থাকে ভিনেগারে। তো এই দুইটার বিক্রিয়া দিলে কি উৎপন্ন হবে দেখো তো? সোডিয়াম অ্যাসিটেট প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড প্লাস হচ্ছে কি পানি। এটা পুরোপুরি প্রশমন বিক্রিয়া। আমরা আসলে প্রশমন বিক্রিয়া তো আর কার্বন ডাইঅক্সাইড পাই না, তো প্রশমন বিক্রিয়ার কাছাকাছি মোটামুটি। এটা হচ্ছে ক্ষারীয় একটা জিনিস, এটা হচ্ছে মোটামুটি অ্যাসিড একটা জিনিস। তো প্রশমন বিক্রিয়া যেটা হয়, সেটা সবসময় কিন্তু তাপ উৎপন্ন হয়। তাহলে এখানে কি হয়? তাপ উৎপাদিত হয়। শুধুমাত্র লবণ আর পানি কি উৎপন্ন হচ্ছে? না, এখানে তো কার্বন ডাইঅক্সাইড আছে। বিক্রিয়া তাপের পরিবর্তন হয় না, এটাও না, এবং বিক্রিয়া তাপের শোষণও ঘটে না। এখানে কি হয়? তাপ উৎপাদিত হয়। আচ্ছা, এরপর হচ্ছে দেখো আমাদের এমসিকিউ এখানে শেষ। আমরা হচ্ছে এবার একটু সিকিউ গুলা দেখি। সিকিউ গুলাতে আমরা যদি একটু দেখি, তাহলে প্রথম প্রশ্নটা, তো আমাদের প্রশ্নটা হচ্ছে যে চুনাপাথর থেকে চুন, এখানে একটা প্লাস হবে, চুন প্লাস এ। এ কি? এ আবার একটা গ্যাস।
ঠিক আছে, এটা উৎপন্ন হচ্ছে। এরপরে এই এর সাথে যদি আমি অ্যামোনিয়ার বিক্রিয়া দিই সেক্ষেত্রে বি উৎপন্ন হয়, আর বি এর সাথে যদি আমি ব্রাইনের বিক্রিয়া করি তাহলে হচ্ছে সি আর নিশাদল উৎপন্ন হয়। তাহলে আমরা দেখি প্রথমে কি বলতেছে, উদ্দীপকের বিক্রিয়া তিনটির সাহায্যে সি প্রস্তুতি বর্ণনা করতে বলছে। আচ্ছা, সি এর প্রস্তুতি বর্ণনা করার জন্য আমরা ফার্স্টে দেখি যে এখানে এ বি সি এগুলো আসলে কি। তো চুনাপাথর মানে কি? চুনাপাথর মানে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমি তাপ দিই ভেঙে গিয়ে চুন আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, এটা মোটামুটি তোমরা সবাই জানো। তো কার্বন ডাই অক্সাইড কি? কার্বন ডাই অক্সাইডটাই তো এখানকার গ্যাস। আচ্ছা, এরপরে এই কার্বন ডাই অক্সাইডের সাথে যদি আমি অ্যামোনিয়ার বিক্রিয়া দেই তাহলে কি অবস্থা হবে? তোমার কাছে মনে হতে পারে যে আচ্ছা এখানে তো হচ্ছে অ্যামোনিয়াম কার্বামেট তৈরি হবে, কিন্তু না, দেখো পরের বিক্রিয়াটার দিকে একটু খেয়াল করো। এটার সাথে আমরা ব্রাইনের বিক্রিয়া করাইছি, অ্যামোনিয়াম কার্বামেটের সাথে আমার ব্রাইনের বিক্রিয়া করার কোনো প্রশ্নই আসে না। তাহলে এখানে আর ব্রাইন কেন বলছে আমি সোডিয়াম ক্লোরাইড না বলে? কারণ ব্রাইন মানে কি? সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ, অর্থাৎ জলীয় দ্রবণে খুব গাঢ় করে যদি সোডিয়াম ক্লোরাইড থাকে সেটাকে আমরা বলি হচ্ছে ব্রাইন। এইখানে কি উৎপন্ন হচ্ছে? সি আর নিশাদল। তার মানে ব্রাইন যখন আমরা বলতেছি সোডিয়াম ক্লোরাইডের সাথে কিন্তু কিছু পরিমাণ পানি আছে। এখন এইখানে তার মানে যেটা হবে আসলে, এখানে যেটা হবে এই যে কার্বন ডাই অক্সাইড প্লাস NH3, এখানে যখনই তুমি একটু পানি নিয়ে আসবা তখন কিন্তু এখানে কি উৎপন্ন হবে? অ্যামোনিয়াম বাইকার্বনেট উৎপন্ন হবে। এবং এই অ্যামোনিয়াম বাইকার্বনেটটার সাথে যখন তুমি হচ্ছে ব্রাইনের বিক্রিয়া দিবা বা সোডিয়াম ক্লোরাইডের বিক্রিয়া দিবা, সোডিয়াম ক্লোরাইডের বিক্রিয়া দিলে তখন হচ্ছে এখানে সোডিয়াম বাইকার্বনেট তৈরি হবে এবং নিশাদল অর্থাৎ NH4Cl বা অ্যামোনিয়াম ক্লোরাইড এটা তৈরি হবে। ঠিক আছে, তাইলে এখানে দেখো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। আমরা এ পাইলাম কার্বন ডাই অক্সাইড, বি পাইলাম কি? অ্যামোনিয়াম বাইকার্বনেট, এবং অ্যামোনিয়াম বাইকার্বনেট থেকে পেলাম সোডিয়াম বাইকার্বনেট। এর প্রশ্নটা একটু ট্রিকি, কারণ এখানে তোমার মনে হতে পারে আচ্ছা এটা ইউরিয়া উৎপাদনের বিক্রিয়া, কিন্তু এটা কিন্তু আসলে ইউরিয়া উৎপাদনের বিক্রিয়া না। পরেরটা দেখলেই তুমি বুঝতে পারবে যে এটা আসলে ইউরিয়া উৎপাদনের বিক্রিয়া না। যদি এখানে পানি দেয়া থাকতো এই যে এই জায়গাটায়, এই জায়গাটাই যদি একটু পানির কথাটা বলা থাকতো তাইলেই তোমার আর কোনো কনফিউশন হতো না। কিন্তু এখানে দেখো ব্রাইনের কথা বলা আছে, তার মানে একটা জলীয় ব্যাপার স্যাপার কিন্তু এখানে আছে। সুতরাং এটা একটু বুঝে শুনে আনসার করতে হবে। এটা বুঝে শুনে আনসার না করলে কিন্তু ভুলভাল আসার অনেক বেশি সম্ভাবনা আছে। তো এখানে হচ্ছে তোমার কি? অ্যামোনিয়াম বাইকার্বনেট, এবং অ্যামোনিয়াম বাইকার্বনেট থেকে আসলো সোডিয়াম বাইকার্বনেট। এখন দেখো উদ্দীপকের বিক্রিয়া তিনটার সাহায্যে সি এর প্রস্তুতি বর্ণনা করো। সি মানে কি তাহলে? সোডিয়াম বাইকার্বনেট। এই যে এই দুইটা বিক্রিয়াই কিন্তু সোডিয়াম বাইকার্বনেট বা এটি কি বেকিং সোডা, হ্যাঁ বেকিং সোডা প্রস্তুতির বিক্রিয়া। ঠিক আছে, তাহলে এই যে কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া, তার সাথে পানি যোগ করা হলো, তারপর হচ্ছে অ্যামোনিয়াম বাইকার্বনেট তৈরি হলো। সেই অ্যামোনিয়াম বাইকার্বনেটের সাথে আমি যখন সোডিয়াম ক্লোরাইডের বিক্রিয়া দিব তখন হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট আর নিশাদল বা অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হবে। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার হচ্ছে উদ্দীপকের এই যৌগটির সাথে অ্যামোনিয়ার বিক্রিয়ায় উৎপন্ন রাসায়নিক পদার্থটি কৃষিক্ষেত্রে কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এইবার এইটা হচ্ছে তোমার সেই ইউরিয়ার বিক্রিয়া। এই দেখো এই যৌগ মানে কার্বন ডাই অক্সাইড, তার সাথে NH3 মানে কি? অ্যামোনিয়ার বিক্রিয়ায় উৎপন্ন রাসায়নিক পদার্থ। তাহলে আমরা দেখি যে কার্বন ডাই অক্সাইড আর অ্যামোনিয়ার বিক্রিয়া দিলে কি উৎপন্ন হয়। প্রথমে তো অ্যামোনিয়াম কার্বামেট আসবে, তাই না? তারপর সেই অ্যামোনিয়াম কার্বামেট কি হবে? ভেঙে চুরে যাবে, ভেঙে চুরে গিয়ে এমনি এমনি কি উৎপন্ন হবে? ইউরিয়া উৎপন্ন হবে। এই যে এই ইউরিয়াই হচ্ছে তোমার কৃষিক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান। ইউরিয়া সারের কথা তোমরা অনেকেই শুনছো, শুধুমাত্র এই বই থেকে না, হয়তো বা ইউরিয়া সারের নাম তোমরা অনেকেই শুনেছো। ইউরিয়া সার থেকে এই যে দেখো ইউরিয়া যে উৎপন্ন হয় এইখান থেকে মাটিতে একটা এনজাইম থাকে, সেই এনজাইমটার নাম হচ্ছে কি? ও ইউরিয়া ভেঙে ফেলে। ইউরিয়া যেহেতু ভেঙে ফেলে এই জন্য ওর নাম হচ্ছে ইউরিয়েজ। ওই ইউরিয়েজ এনজাইম কি করে? এগুলোকে আয়নিত করে। তো এখানকার যে অ্যামোনিয়াম আয়নটা থাকে, এই অ্যামোনিয়াম আয়নটা হচ্ছে উদ্ভিদ গ্রহণ করে, ফলে উদ্ভিদের শরীরের পুষ্টির যোগান হয়। আচ্ছা, তো এই যে তোমার ইউরিয়া, এটা কিন্তু কৃষিক্ষেত্রে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান। তোমাদের বইয়ে এটা নিয়ে হয়তো বা ব্যাখ্যা ট্যাখ্যা আরো ভালো করে লেখা আছে, তোমরা সেটা আর একটু রিডিং দিলে আরো ভালো হচ্ছে বলতে পারবা। কিন্তু এই যে দেখো মেইন
কথাটা হচ্ছে এটাই, ইউরিয়ার এখানে প্রথমে আসলো হচ্ছে ইউরিয়া আসার পর এখানে হচ্ছে আমরা যে ইউরিয়া থেকে যে আয়নটা আসতেছে অ্যামোনিয়াম আয়ন, এই অ্যামোনিয়াম আয়নটাই হচ্ছে উদ্ভিদ গ্রহণ করবে। এখানে আরও আয়ন আসবে, যে কার্বন OH মাইনাস আসবে, OH মাইনাস আসবে, তারপর হচ্ছে কার্বন মনোক্সাইড আয়ন আসবে, এরকম। ঠিক আছে, তো এইগুলা আপাতত তোমাদের এখন দরকার নাই, এই প্রশ্নটার জন্য তোমাদের দরকার হচ্ছে অ্যামোনিয়াম আয়নটা। ঠিক আছে, অ্যামোনিয়াম আয়নটা যখন আসবে তখন হচ্ছে অ্যামোনিয়াম আয়নটা উদ্ভিদ পুষ্টি হিসেবে তার শরীরে গ্রহণ করবে। তাহলে এই যে দেখো কৃষিক্ষেত্রে কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাহলে ফসলের জন্য এটা পুষ্টির যোগান দেয়, এভাবেই কৃষিক্ষেত্রে ভূমিকা রাখে। আচ্ছা, তাহলে আমরা যদি একটু পরের প্রশ্নে চলে যাই, পরের প্রশ্নে কি বলতেছে, আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে, যেমন কেক ফোলাতে এক্স পাউডার, কেক ফোলাতে আমরা কি ব্যবহার করি, বেকিং পাউডার ব্যবহার করি, তার মানে এক্স পাউডার মানে কি, বেকিং পাউডার। পরিষ্কারক হিসেবে ওয়াই পাউডার, পরিষ্কারক হিসেবে সাবান ডিটারজেন্ট আমরা বহুত কিছুই ব্যবহার করি, কিন্তু ওয়াই পাউডার, সাবান পাউডার ডিটারজেন্ট পাউডার এটা না, ওয়াই পাউডার মানে হচ্ছে ব্লিচিং পাউডার। হ্যাঁ, ব্লিচিং পাউডার। আচ্ছা, ক নম্বরে কি বলতেছে, ক নম্বরে বলতেছে ইউরিয়ার সংকেত কি, তাহলে ইউরিয়ার সংকেত কি, NH2CONH2, এটা হচ্ছে ইউরিয়ার সংকেত। ইস্ট কিভাবে পাউরুটি ফোলায়, ইস্ট কিভাবে পাউরুটি ফোলায়, ইস্টের সবাত শ্বসনে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। ঠিক আছে, ইস্টের সবাত শ্বসনে কি উৎপন্ন হয়, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এখন যখন হচ্ছে ওই কার্বন ডাইঅক্সাইডটা পাউরুটি থেকে বের হয়ে যায় তখন সে ফুলাই দিয়ে সেটাকে বের হয়ে যায়। ঠিক আছে, এবং যখন এটাকে বেক করা হয় তখন তো তুমি হিট দিবা, এই হিটে কি হবে, এই ইস্টগুলা সব মারা যাবে। ঠিক আছে, এই ইস্ট দেওয়া জিনিস কিন্তু আমরা তেমন একটা কাঁচা টাচা খাই না, তো যখনই তুমি হচ্ছে হিট দিবা তখন ইস্ট মারা যাবে, এবং কার্বন ডাইঅক্সাইডটা যখন উৎপন্ন হবে তখন সেটা জিনিসটাকে ফুলাই দেবে। তুমি দেখবে ইস্টের যে জিনিসপত্রগুলো আমরা তৈরি করি, যেমন পিৎজার যে ডোটা, সেটা ডোটা তৈরি করতে কিন্তু আমরা ইস্ট ব্যবহার করি, তো ওইখানে হচ্ছে কি মেখে কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু কিছুক্ষণ পর মোটামুটি বেশ ভালো রকম ফুলে ওঠে সেই রুটিটা। আচ্ছা, তো তাহলে কি বলবো, এখানে ইস্টের সবাত শ্বসনে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় সেই কার্বন ডাইঅক্সাইডটাই হচ্ছে উড়ে যাওয়ার সময় এই কেক বা পাউরুটি যেটাই বলো না কেন এটাকে ফুলাই দিয়ে চলে যায়। কেক ফোলাতে ব্যবহৃত এক্স পদার্থটি কিভাবে কাজ করে, কেক ফোলাতে কি ব্যবহার করা হয়, বেকিং পাউডার। বেকিং পাউডার কিভাবে কাজ করে সেটা হচ্ছে, দেখো বেকিং পাউডারটা আসলে কি, বেকিং পাউডার হচ্ছে বেকিং সোডা আর টার্টারিক অ্যাসিডের মিক্সচার। ঠিক আছে, শুধুমাত্র বেকিং সোডা কিন্তু লিখলে হবে না, বেকিং সোডা আর বেকিং পাউডারের মধ্যে একটা পার্থক্য আছে। বেকিং সোডা মানে হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, আর বেকিং পাউডার মানে হচ্ছে সোডিয়াম বাইকার্বনেটের সাথে কিছু পরিমাণ টার্টারিক অ্যাসিড যদি যুক্ত করা হয় তাইলে তুমি হচ্ছে সেখানে পাবা বেকিং পাউডার, সেটাকে আমরা বলি হচ্ছে বেকিং পাউডার। অনেক ক্ষেত্রে আমরা বেকিং সোডা বেকিং পাউডার দুইটাই কিন্তু ইউজ করি, বাট বেকিং পাউডারটাই অনেক ক্ষেত্রে হচ্ছে ইউজ করে কেক টেক বানানো বা বিস্কিট টিস্কিট এই ধরনের মানে বেক করার যেই ব্যাপারটা, সেই ক্ষেত্রে অনেকেই হচ্ছে বেকিং পাউডার শুধুমাত্র ইউজ করে, অনেকে হচ্ছে সাথে বেকিং সোডাও ইউজ করে, এক একটা রেসিপিতে হয়তো বা এক এক রকম থাকে। আচ্ছা, তো তাহলে আমাদেরকে প্রশ্নটা হচ্ছে যে কেক ফোলাতে ব্যবহৃত এক্স পদার্থ অর্থাৎ হচ্ছে আমাদের যে বেকিং পাউডার সেটা কিভাবে কাজ করে, এটার মধ্যে কিন্তু আমাদের বিক্রিয়াটা লিখতে হবে। চলো আমরা এই বিক্রিয়াটা একটু দেখি। আচ্ছা, এটা হচ্ছে তোমার সেই সোডিয়াম বাইকার্বনেট, যেটা হচ্ছে বেকিং সোডা বলছিলাম আমরা, এটা হচ্ছে তোমার সেই টার্টারিক অ্যাসিড, এটা হচ্ছে সোডিয়াম টার্টারেট। হ্যাঁ, এটার নাম হচ্ছে সোডিয়াম টার্টারেট। এই যে কার্বন ডাইঅক্সাইডটা এখানে উৎপন্ন হলো, দেখো এই কার্বন ডাইঅক্সাইডটা কি করবে, কার্বন ডাইঅক্সাইডটা আমার এই কেকটা ফুলাই দিয়ে
চলে যাবে। তো যখন আমি হিট দিব তখন কি হবে, এবং এটা কিন্তু পানি ছাড়া অ্যাক্টিভেট হবে না। মনে হতে পারে যে আচ্ছা যদি বেকিং পাউডারটা এই দুইটা জিনিসের মিশ্রণই হয় তাহলে তো ওই মিশ্রণের ভিতরেই ওই কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়ে যাওয়ার কথা, কিন্তু যখনই তুমি এখানে পানি অ্যাড করবা, হ্যাঁ, তখনই হচ্ছে এই বিক্রিয়াটা হবে। নর্মালি পাউডার অবস্থায় এটা যখন মিক্সচার করা থাকবে তখন এটা মিক্সচার করা অবস্থায় থাকবে, যখন তুমি পানি দিবা হিট দিবা তখনই হচ্ছে এই বিক্রিয়াটা হবে, এবং তখনই হচ্ছে এই কার্বন ডাই অক্সাইডটা উৎপন্ন হবে এবং কেকটাকে ফুলাই দিয়ে সে উড়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে বেকিং পাউডারের কেক ফোলানোর পদ্ধতি। এর পরের প্রশ্নটায় যদি আমরা চলে যাই, এরপরে বলতেছে ওয়াই পদার্থটা রঙিন কাপড়ের একটি উত্তম দাগ পরিষ্কারক। ওয়াই তাহলে কি, ব্লিচিং পাউডার। ডিটারজেন্ট বা সাবান কিন্তু ওইরকমভাবে দাগ পরিষ্কার করতে পারে না যতটা হচ্ছে এই ব্লিচিং পাউডার পারে। ঠিক আছে, তাহলে ব্লিচিং পাউডার কিভাবে দাগ পরিষ্কার করে সেটা যদি আমরা একটু দেখি, এটা ছিল গ নাম্বার, এটা হচ্ছে ঘ নাম্বার। তাহলে ব্লিচিং পাউডারের সংকেত হচ্ছে এরকম, আচ্ছা এইটা যখন আমরা পানিতে দিব তখন কি অবস্থা হবে, পানির সাথে মিশলে সে যেটা করবে সেটা হচ্ছে এই ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি করবে, সাথে হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি করবে। হাইপোক্লোরাস অ্যাসিড, এটা কারণে হাইপোক্লোরাস অ্যাসিডটা খুব মানে সক্রিয়, একদম অস্থায়ী। সে কী হবে, উৎপন্ন হওয়ার সাথে সাথে ভেঙে গিয়ে কি করবে, এই হাইড্রোক্লোরিক অ্যাসিডে কনভার্ট হবে, সাথে একটা জাইমান অক্সিজেন দিবে। এই যে জাইমান অক্সিজেনটা, এই যে জাইমান অক্সিজেনটা, হ্যাঁ, এই রঙিন পদার্থের যেই রঞ্জক, হ্যাঁ, এই জাইমান অক্সিজেনটা কি করে ফেলতে পারবে, এইটাকে বর্ণহীন করে ফেলবে। তাহলে এই হচ্ছে তোমার ব্লিচিং পাউডারের মেকানিজম। তাহলে ব্লিচিং পাউডার যখন পানির সংস্পর্শে আসবে তখন ক্যালসিয়াম ক্লোরাইড, তো ক্যালসিয়াম ক্লোরাইড সাথে কি তৈরি হবে, এটার নাম কি, এটার নাম হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড। হাইপোক্লোরাস অ্যাসিড। তারপরে হাইপোক্লোরাস অ্যাসিডটা যেহেতু অস্থায়ী, খুব তাড়াতাড়ি ভেঙে যাবে, তখন কি হবে, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড আর জাইমান অক্সিজেন তৈরি হবে। এই জাইমান অক্সিজেনটাই কি করবে, রঙিন পদার্থটাকে সাথে সাথে বর্ণহীন করে ফেলবে। তাইলে এই হচ্ছে আমাদের এই ব্লিচিং পাউডারের মেকানিজম। ঠিক আছে, এই যে জীবাণুনাশক। আচ্ছা, জীবাণুনাশকের ব্যাপারটা যদি একটু আসি, তাহলে জীবাণু কিভাবে দূর করে। ঠিক আছে, ব্লিচিং পাউডার জীবাণু কিভাবে দূর করে সেটা আমরা একটু দেখি। সেম ভাবেই হচ্ছে বিক্রিয়াটা হয়। পানির সংস্পর্শে আসলে কি উৎপন্ন হয়, ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়, হাইপোক্লোরাস অ্যাসিড উৎপন্ন হয়। হাইপোক্লোরাস অ্যাসিড উৎপন্ন হয়, এই হাইপোক্লোরাস অ্যাসিড ভেঙে যায়, ভেঙে গিয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড, জাইমান অক্সিজেন উৎপন্ন হয়। তারপর এই যে জীবাণুগুলা থাকে, এই জীবাণুগুলা জাইমান অক্সিজেনের সংস্পর্শে আসলে কি হয়, মরে যায়, মৃত জীবাণু। ঠিক আছে, এটা হচ্ছে তোমার জীবাণু পরিষ্কার করার যে মেকানিজম সেটা। তোমরা চাইলে একবারে এখানে লিখতে পারো, এখানে হচ্ছে রঙিন পদার্থ বা জীবাণু দুইটা একবারে লিখতে পারো, তবে আমার মনে হয় একটু আলাদা আলাদা লিখলে খুব বেশি কষ্ট হবে না। তো এটা হচ্ছে দাগ পরিষ্কার করা, আর পরের এটা হচ্ছে তোমার জীবাণু পরিষ্কার করা। ঠিক আছে, তাহলে যে দেখো, উত্তম দাগ পরিষ্কারক জীবাণুনাশক আমরা বললাম ব্লিচিং পাউডারের কথা। আচ্ছা, তাহলে আমরা পরের প্রশ্নটায় চলে যাই। পরের প্রশ্নটায় কি বলছে একটু দেখি। এই প্রশ্নটায় তোমাকে ক নাম্বারে জিজ্ঞেস করছে সাবানায়ন কি। সাবানায়ন কি, সাবান তৈরির যে বিক্রিয়া, যেখানে হচ্ছে বাই প্রোডাক্ট হিসেবে সাবানের সাথে গ্লিসারিন তৈরি হয়, সেটা হচ্ছে সাবানায়ন বিক্রিয়া। কার কার সাথে, তেল চর্বির সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া, সেটাকে আমরা সাবান তৈরির বিক্রিয়া বলি। ঠিক আছে, তার মানে তেল চর্বির সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের যে বিক্রিয়া, যেখানে সাবান উৎপন্ন হয় এবং বাই প্রোডাক্ট হিসেবে গ্লিসারিন উৎপন্ন হয়, সেটাকে আমরা বলি হচ্ছে সাবানায়ন বিক্রিয়া। এটা এখানে ক নাম্বার, যেহেতু এখানে বিক্রিয়া দেখানোর কোনো দরকার নেই, জাস্ট বাংলায় লিখে দিলেই হবে। এরপরে বলা হচ্ছে বদহজমে বেকিং পাউডারের ভূমিকা ব্যাখ্যা করো। বেকিং পাউডার মানে কি, সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেটের সাথে টার্টারিক অ্যাসিডের মিশ্রণ থাকে, কিন্তু সোডিয়াম বাইকার্বনেটের কথা যদি আমরা একটু চিন্তা করি, তাহলে আমার বদহজমের জন্য দায়ী কে বলতো, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাইলে এই যে সোডিয়াম বাইকার্বনেট, হ্যাঁ, এই সোডিয়াম বাইকার্বনেটের সাথে যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করবে তখন কি অবস্থা হবে, দেখো এইটা খুব ভালো করে দেখো। তোমরা সবাই জানো, এই যে যখন কার্বনেট লবণের সাথে অ্যাসিড বিক্রিয়া করে তখন একটা লবণ উৎপন্ন হয়, পানি উৎপন্ন হয়, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। তাহলে তোমার বদহজমের ক্ষেত্রে কি হয়, যে পেটের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড
যেই গ্যাসটা, হ্যাঁ সেই গ্যাস ফর্মে থাকে, এটা গ্যাসের পরিমাণ যদি খুব বেড়ে যায় তাহলে কি এটাকে তো প্রশমিত করতে হবে। তখন তুমি যদি এই যে বেকিং পাউডারের কথা বলো, সোডিয়াম বাইকার্বনেট, তখন সোডিয়াম ক্লোরাইড, পানি আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। মোদ্দা কথা হচ্ছে এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এইটা প্রশমিত হবে। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্নটায় যাই। বি অংশটি যদি SO4Na এটা হয় তাহলে যৌগটা কিভাবে প্রস্তুত করবে? SO4Na মানে কি? এটা কি? এটা হচ্ছে ডিটারজেন্ট। তাহলে ডিটারজেন্ট আমরা কিভাবে প্রস্তুত করি? ডিটারজেন্ট আমরা কিভাবে প্রস্তুত করি? সোডিয়াম লরাইল সালফেট, তাই না? সেটার জন্য আমরা কি করি? লরাইল অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া দেই, ফলে কি হয়? সাথে কি হবে? সাথে হচ্ছে পানি হবে। আচ্ছা এরপরে আবার এখানে যদি আমরা সোডিয়াম হাইড্রক্সাইড দেই তাইলে আমার এই যে দেখো কাঙ্ক্ষিত সোডিয়াম লরাইল সালফেট। প্লাস হচ্ছে পানি। এই যে এইটাই হচ্ছে কি আমার ডিটারজেন্ট। তাহলে ডিটারজেন্ট আমরা কিভাবে প্রস্তুত করলাম? এই দুইটা বিক্রিয়া তোমরা লিখবে, বিক্রিয়া লেখার পর জাস্ট একটু বর্ণনা লিখে দিতে পারো, নামটাম লিখে দিতে পারো যে এই যৌগের নাম এটা, এটা হচ্ছে লরাইল অ্যালকোহল, লরাইল অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া দিব, তারপরে পরে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দিলে সোডিয়াম লরাইল সালফেট উৎপন্ন হবে, যেটাকে আমরা হচ্ছে ডিটারজেন্ট বলে ডাকি। ঠিক আছে, এই যে দেখো। আচ্ছা এরপর হচ্ছে পরিষ্কারক হিসেবে উদ্দীপকের যৌগটির ক্রিয়া কৌশল। এই যে সাবান আর ডিটারজেন্টের ক্রিয়া কৌশল, এই প্রশ্নটা তোমাদের পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা পরীক্ষায় প্রায় আসে। তোমরা যদি একটু টেস্ট পেপার খুলো, টেস্ট পেপার ঘাটাঘাটি যদি করে থাকো তাহলে তোমরা দেখবা এই যে সাবানের পরিষ্কারকরণ কৌশল, ডিটারজেন্টের পরিষ্কারকরণ কৌশল, এগুলো পরীক্ষায় অহরহই আসতেছে। ঠিক আছে, তাইলে এই যে দেখো সাবান আর ডিটারজেন্টের পরিষ্কারকরণ কৌশল, এটা হচ্ছে আমরা যদি একটু ঘ নাম্বার লিখি তাহলে প্রথমেই আমরা কি বলবো? দুইটা প্রান্ত থাকে। কি কি প্রান্ত? হাইড্রোফিলিক প্রান্ত, হাইড্রোফোবিক প্রান্ত। ঠিক আছে, তো ডিটারজেন্টের কথা যদি আমি বলি তাইলে হচ্ছে এই যে C12H20, এটা 25 হবে। H25, হ্যাঁ। এরপর যে C12H25SO4, এটা হচ্ছে মাইনাস প্রান্ত। এরপরে আর এই যে সোডিয়াম প্লাস, এটা হচ্ছে প্লাস প্রান্ত। এবং মাইনাস প্রান্তটা কি? হাইড্রোফিলিক হয়। হাইড্রোফিলিক মানে কি? পানিকে ভালোবাসে। ঠিক আছে, পানি আকর্ষী। আচ্ছা, আর সোডিয়াম প্লাস এই প্রান্তটা কি হয়? হাইড্রোফোবিক, অর্থাৎ সে পানিকে মোটেও পছন্দ করে না, বা পানি বিকর্ষী। হাইড্রোফোবিক বা পানি বিকর্ষী। এখন এখন এই যে তোমার কি কাপড়, এই কাপড়ের উপর কি আছে? তেল বা চর্বি টাইপের কিছু আছে, এই যে দেখো এইখানে। এখন যখন হচ্ছে সাবানের কণাগুলো এখানে আসবে, এই যে এরকম করে আসবে, তখন কি এখানে কি দুইটা প্রান্ত, তো দুইটা প্রান্ত তো এখানে। এই যে এটা হচ্ছে একটা ডিটারজেন্টের অণু, হ্যাঁ, দুইটা প্রান্ত, একটা হচ্ছে হাইড্রোফিলিক, একটা হচ্ছে হাইড্রোফোবিক। তাহলে এই যে প্রান্তটা, যেটাকে আমি একটু ভরাট করে দিলাম, হ্যাঁ, যেটাকে আমি ভরাট করে দিলাম, এটা হচ্ছে পানি আকর্ষী বা হাইড্রোফিলিক। আর এই যে প্রান্তটা, এটা হচ্ছে কি? হাইড্রোফোবিক। এটা কি? এই যে তেলের কাছে চলে আসবে। ঠিক আছে, এরকম করে ডিটারজেন্টের অণুগুলো আসতে থাকবে। হাইড্রোফিলিক প্রান্ত যেটা, সেটা হচ্ছে বাইরের দিকে থাকবে, আর হাইড্রোফোবিক প্রান্ত যেটা, সেটা হচ্ছে এই গ্রিসটাকে অ্যাট্রাক্ট করবে। ঠিক আছে, হাইড্রোফোবিক সে আবার গ্রিসকে খুব পছন্দ করে, তেল গ্রিস জাতীয় পদার্থগুলোকে খুব পছন্দ করে। তাহলে এইটা যখন আসবে তখন কি হবে? এরকম যে গায়ে লেগে যাবে। পরের ছবিটা দেখো, গায়ে লেগে যাবে। এই যে তোমার হচ্ছে তেল চর্বি জাতীয় জিনিস, এইটার গায়ে এরকম করে লেগে গেল। ঠিক আছে, গায়ে লেগে গেল। এরপরে কি হবে? এটাকে একদম পুরো ঘিরে ধরবে। এটা হচ্ছে 3 নাম্বার ছবি। এই যে তোমার তেল বা চর্বি যে কণাটা, হ্যাঁ, এটাকে যদি একদম ঘিরে ধরে, চারদিক দিয়ে ঘিরে ধরে, তখন কি হবে? চারদিক দিয়ে ঘিরে ধরে, এই যে বাইরের সাইডটা, এটা হচ্ছে পানি আকর্ষী,
আর ভিতরের সাইডটা পানি বিকর্ষী, কিন্তু এই যে তেল চর্বির কণাটাকে কিন্তু একদম ঘিরে ধরছে। আচ্ছা, এটা একটু অন্যরকম ভাবে আঁকি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এই যে এটা জাস্ট মনে করো যে এটাই তেল চর্বি কণা। হ্যাঁ, এটা হচ্ছে তোমার কি ঘিরে ধরবে, তারপরে এটাকে রিমুভ করবে। আর যেই পানি আকর্ষী প্রান্তটা আছে সেই প্রান্তটা কি হবে, পানির স্রোতের সাথে ভেসে চলে যাবে। এভাবে করেই তোমার কাপড়ের তেল চর্বি চলে যাবে। এখন তেল চর্বি বা ময়লা, হ্যাঁ ময়লা কিন্তু কাপড়ে তুমি যেরকম একটু ধুলা লাগলে কি করো, ঝাড়া দাও, চলে যায়। কিন্তু ওইখানে যদি তোমার তেল চর্বিও জাতীয় জিনিস থাকে তখন কি হবে, ময়লাটা কিন্তু ঝাড়া দিলে যাবে না, তখন কি হবে, লেগে থাকবে। তো তেল চর্বির সাথে ময়লা টয়লা সবই এরকম ভাবে চলে যায়। বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে পরিষ্কারক হিসেবে উদ্দীপকের যৌগটি বা ডিটারজেন্টের ক্রিয়া কৌশল আমরা দেখলাম। আমি আবারও বলতেছি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমাদের বোর্ড পরীক্ষার জন্য। ঠিক আছে, তাহলে এর পরের প্রশ্নে যদি আমরা যাই, কি বলতেছে আমরা একটু দেখি। সেটা হচ্ছে মাছ মাংস ম্যারিনেট করতে এ যৌগ ব্যবহার করা হয়। মাছ মাংস ম্যারিনেট করতে এ যৌগ ব্যবহার করা হয়। পরবর্তীতে আবার বলা আছে এ প্রোটিনকে ভেঙে ফেলে, খাওয়ার নরম আর সুস্বাদু হয়। এখন গ নাম্বারটা আগে দেখি, বলতেছি এই যৌগটা শিল্পক্ষেত্রে কিভাবে প্রস্তুত করা হয়। এরপর হচ্ছে খাবারের পচন রোধে এই যৌগের ভূমিকা। তাহলে এই যৌগটা কি বলতো, এই যৌগটা হবে কি ইথানোয়িক অ্যাসিড, বা এখান থেকে আমরা কি বলতে পারি, ভিনিগারের কথাও বলতে পারি। ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% দ্রবণকেই তো আমরা ভিনিগার বলি। আচ্ছা, তো এই যৌগ ব্যবহার করা হয়, এটা হচ্ছে শিল্পক্ষেত্রে কিভাবে প্রস্তুত করা হয়। আচ্ছা, এটা আগে তাহলে আমরা ক আর খ দেখে আসি। প্রিজারভেটিভস কি, প্রিজারভেটিভ হচ্ছে কি খাবারের মান ধরে রাখে, অর্থাৎ খাবারকে নষ্ট হতে দেয় না। কিভাবে নষ্ট হতে দেয় না, ওই যে খাবার নষ্ট করে কে, অণুজীব। তো অণুজীবগুলোর সাথে ফাইট টাইট করে কি করে, খাবারের মান ভালো রাখে। তাহলে যেসব রাসায়নিক পদার্থ কি করে, অণুজীবের সাথে ফাইট করে আমাদের খাবারের মান ভালো রাখে, সেগুলাই প্রিজারভেটিভ। এরপর হচ্ছে ডিটারজেন্ট, ফসফেটের পরিমাণ। ডিটারজেন্টে ফসফেটের পরিমাণ কেন নিয়ন্ত্রণ করা থাকে, এই যে একটু আগে আমরা দেখলাম ডিটারজেন্টের সংকেতটা। হ্যাঁ, কই গেল, এই যে, হ্যাঁ, তা ডিটারজেন্টে ফসফেট না, সরি, হ্যাঁ ফসফেটের পরিমাণ কেন নিয়ন্ত্রণ করা থাকে। তো ফসফেটের পরিমাণ নিয়ন্ত্রণ না করলে কি হবে, এই যে ফসফেটের পরিমাণ, এটা যদি আমাদের পরিবেশে অবমুক্ত হয়, এটা আমাদের পরিবেশের জন্য খুব খুব খারাপ একটা প্রভাব ফেলবে। এই জন্য আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, যতটুকু না হইলেই না ততটুকুই আমরা ইউজ করব। যদি আমরা অতিরিক্ত ইউজ করি তাহলে সেটা কিন্তু এই যে এই পানিটা আমাদের কই যাবে, ডিটারজেন্ট আমরা ধুয়ে যে ফেলবো এটা তো কই যাবে, পরিবেশেই তো যাবে। তাহলে এটা যদি আমাদের অতিরিক্ত পরিমাণ, অতিরিক্ত কোনো কিছুই পরিবেশের জন্য ভালো না। তাহলে এই ফসফেটের পরিমাণটা নিয়ন্ত্রণ করতে হবে। কেন, যখন আমরা এটা ফেলবো এটা তো জলাশয় যাবে, ঠিক আছে। এই যে এই মনে করো যে পুকুর পাড়ে যারা কাপড় টাপড় ধোয়ে, বা খাল বিল নদী নালার আশেপাশে যারা কাপড় টাপড় ধোয়ে, সেটা তো ডিরেক্ট চলেই যাচ্ছে। ইভেন যদি কেউ তোমার ওইখানে বসে নাও ধোয়, তারপরে কিন্তু আলটিমেটলি সেটা কই যাচ্ছে, মাটির নিচে যাচ্ছে, জলাশয়ে যাচ্ছে। তো এখানে ফসফেটের পরিমাণ বেশি হওয়া কিন্তু মোটেও ভালো কিছু না। ঠিক আছে, এটা কিন্তু ডিটারজেন্টের একটা কুফলের মধ্যে তোমরা পড়ছো, যে এই ডিটারজেন্টের পরিমাণ যদি বেশি হয় তাহলে কিন্তু একটা সমস্যা। এরপর হচ্ছে এই যৌগটি শিল্পক্ষেত্রে কিভাবে প্রস্তুত করা হয়, এ হচ্ছে তোমার হচ্ছে কি ভিনেগার। তাহলে এই যৌগটি, যে গ নাম্বার প্রশ্নটা একটু দেখো, এই যৌগটা শিল্পক্ষেত্রে কিভাবে প্রস্তুত করা হয়। শিল্পক্ষেত্রে প্রস্তুত করা হয় এই যে দেখো ইথানল দিয়ে। হ্যাঁ, ইথানলের সাথে যখন তুমি অক্সিজেনের বিক্রিয়া দিবা, এখানে তোমার একটা ব্যাকটেরিয়া লাগবে। কি ব্যাকটেরিয়া, তো এখানে যদি আমরা বিক্রিয়াটা করি, দেখো এখানে আমাদের বিক্রিয়াতে হচ্ছে একটা জিনিস লাগবে, সেটার নাম হচ্ছে অ্যাসিটোব্যাক্টর। এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া। হ্যাঁ, অ্যাসিটোব্যাক্টর। এই ব্যাকটেরিয়াটার উপস্থিতিতে কি হবে, ব্যাকটেরিয়ার উপস্থিতিতে আমাদের ইথানোয়িক অ্যাসিড তৈরি হবে। এই ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকেই কিন্তু আমরা বলছি হচ্ছে ভিনেগার। তাহলে এই যে শিল্পক্ষেত্রে কিভাবে প্রস্তুত করলাম পেয়ে গেলাম। এর পরের প্রশ্নটা হচ্ছে বিভিন্ন ধরনের খাবারের পচন রোধে এ যৌগের ভূমিকা। তোমরা জানো যে ভিনেগার বা সিরকা, ইথানোয়িক অ্যাসিডের যে তার 4 থেকে 10% জলীয় দ্রবণ, এটা কিন্তু বিভিন্ন খাবারের পচন রোধে আমরা ইউজ করি। এটা কিন্তু প্রিজারভেটিভ এক ধরনের, ঠিক আছে। এই প্রিজারভেটিভ হিসেবে কিন্তু আমরা এটাকে ইউজ করতে পারি। তাইলে আমরা একটু দেখি কিভাবে এটা
কাজ করে। তাহলে এই যে আমাদের ইথানোয়িক অ্যাসিড, হ্যাঁ এটা কি, এটা তো একটা অ্যাসিড, তাহলে এ কি দিবে, এ তো H+ দিবে। তাহলে এটাকে এটা তো যেহেতু অ্যাসিডেরই জলীয় দ্রবণ, তাই না, অ্যাসিডের জলীয় দ্রবণ, তাহলে এখান থেকে আমরা তো অবশ্যই H+ পাবো। তো H+ যদি পাই তাহলে কি হবে, ওই যে H+ বা প্রোটনটা ওইটা কিন্তু ওই যে ব্যাকটেরিয়া যত পাবে মেরে ফেলবে। ঠিক আছে, এই জন্য একটা সার্টেন টাইম পর্যন্ত এই ইথানোয়িক অ্যাসিড কিন্তু খাবারকে তোমার নষ্ট হতে বাধা দেয়। এই কারণ কি, এই যে অণুজীব, যে অণুজীবগুলা হচ্ছে খাবারকে নষ্ট করার জন্য দায়ী, সেই অণুজীবগুলাকে এই যে ইথানোয়িক অ্যাসিড থেকে যে প্রোটনটা আসবে বা H+টা আসবে সেটা কিন্তু ওই ব্যাকটেরিয়া বা অণুজীবগুলোর সাথে ফাইট করবে, অর্থাৎ ওগুলাকে মেরে ফেলবে, সোজা কথা মেরে ফেলবে। এই জন্য খাবারগুলাকে কি করতে পারবে না, নষ্ট করতে পারবে না। তাইলে আমাদের এই প্রশ্নটা কি ছিল, যে খাবারের পচন রোধে এ যৌগের বা ইথানোয়িক অ্যাসিডের ভূমিকা, আমরা সেটা দেখলাম। পরের প্রশ্নে যদি যাই, দেখো পরের প্রশ্নে কি বলা আছে, অ্যামোনিয়া তৈরির বিক্রিয়া, নাইট্রোজেন হাইড্রোজেন অ্যামোনিয়া। আচ্ছা, ইউরিয়া পানি 2A কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, বেকিং পাউডার কি, ঠিক আছে, বেকিং পাউডার কি, বেকিং পাউডার কি, বেকিং পাউডার হচ্ছে বেকিং সোডার সাথে টার্টারিক অ্যাসিড যদি মিক্সড করো, ঠিক আছে, বেকিং সোডা আর টার্টারিক অ্যাসিডের মিশ্রণ, যেটা হচ্ছে তোমার ওই বেক করার সময় কেক টেক ফোলাইতে হেল্প করে। এরপর হচ্ছে সাবানায়নে খাদ্য লবণ যোগ করা হয় কেন। আচ্ছা, সাবানায়নে খাদ্য লবণ কেন যোগ করা হয়, সাবানায়নে কি কি উৎপন্ন হয়, সাবান উৎপন্ন হয়, গ্লিসারিন উৎপন্ন হয়। এখন যেই পাত্রে তুমি বিক্রিয়াটা ঘটাইছো সেই পাত্রে কি হবে, ওই গ্লিসারিন আর সাবান সব হচ্ছে মিলেমিশে থাকবে। এখন তোমার তো সাবানটাকে আলাদা করতে হবে, তো তুমি যদি সেখানে একটু লবণ যোগ করে দাও তাহলে যেটা হবে সেটা হচ্ছে গ্লিসারিনটা নিচে পড়ে যাবে। এই যে দেখো, এরকম মনে করো একটা পাত্র, হ্যাঁ, এরকম করে কি হবে, গ্লিসারিনটা নিচে পড়ে যাবে, উপরে হচ্ছে এই যে সোপ কেক, সাবানের যেই কেকটা, সেই কেকটা হচ্ছে উপরে ভেসে উঠবে। আমি আরেকটু সুন্দর করে এঁকে দেখাই। তো এই যে দেখো, এই যে গ্লিসারিনটা এটা হচ্ছে নিচে জমা পড়বে আর উপরের সোপ কেকটা ভেসে উঠবে। লবণ যোগ করলে এইটাই হবে, তখন তুমি সোপ কেকটা উপর থেকে সহজেই আলাদা করে নিতে পারবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমার সাবানায়নে কেন খাদ্য লবণ যোগ করা হয়। এরপর হচ্ছে এ গ্যাসের শিল্প উৎপাদন। এ গ্যাস কি বলতো, অ্যামোনিয়া গ্যাস, তাই না, নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে কি তৈরি করে, অ্যামোনিয়া গ্যাসই তো তৈরি করে। তাহলে অ্যামোনিয়া গ্যাসের শিল্প উৎপাদনটা আমরা যদি একটু দেখি, অ্যামোনিয়া গ্যাসের শিল্প উৎপাদন কি 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 প্রসেস, সেটার নাম হেবার-বস প্রণালী। তাহলে 1:3 অনুপাতে নাইট্রোজেন আর হাইড্রোজেন যোগ করতে হবে। হ্যাঁ, এইখানে হচ্ছে এটা কি হবে, উভমুখী একটা বিক্রিয়া হবে, উভমুখী একটা বিক্রিয়ায় কি উৎপন্ন হবে, অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে। এবং এখানে তোমার প্রবাহক হিসেবে লাগবে হচ্ছে আয়রন, চাপ লাগবে হচ্ছে 200 থেকে 250 অ্যাটমসফিয়ারিক প্রেসার, আর তাপমাত্রা হচ্ছে 450 ডিগ্রি সেলসিয়াস থেকে 550 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। ঠিক আছে, এই যে এগুলো হচ্ছে এই যে উভমুখী বিক্রিয়াটায় সাম্যাবস্থায় যাতে কি সবচেয়ে বেশি করে তোমার অ্যামোনিয়া উৎপন্ন হয়, এই জন্য তো আমার এই যে চাপ, তাপমাত্রা, এই পরিমাণগুলো খুব ভালোভাবে কিন্তু উল্লেখ করতে হবে। 1:3 অনুপাতে নাইট্রোজেন আর হাইড্রোজেন মিক্স করতে হবে। এই যে এই ফ্যাক্টরগুলাই কিন্তু মোটামুটি সবচেয়ে ইম্পর্টেন্ট, এখানে তো আর কিছু নয়, জাস্ট একটা বিক্রিয়া। সো এই নাম্বারগুলো খুব ভালোভাবে কিন্তু লিখতে হবে, এগুলো অনেক সময় এমসিকিউ তো আসতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে উদ্দীপকের সারটি হতে উদ্ভিদ তার প্রয়োজনীয় পুষ্টি উপাদান কিভাবে শোষণ করে। তাহলে এই যে সার, এই সারের কথা কি, যে ইউরিয়া সারের কথা বলতেছে, তাই তো। তো ইউরিয়া সার থেকে উদ্ভিদ তার পুষ্টি উপাদান কিভাবে শোষণ করে আমরা চলো একটু দেখি। এই যে ইউরিয়া সারের সংকেত কি, ইউরিয়া সারের সংকেত হচ্ছে এরকম, এই যে NH2CO NH2। তাহলে এই যে সারটা, হ্যাঁ, মাটিতে একটা এনজাইম থাকে, সেই এনজাইমটা কি করে, ইউরিয়া সারটাকে ভেঙে ফেলে, এই জন্য ওর নাম কি, ইউরিয়েজ। ঠিক আছে, এই ইউরিয়েজ এনজাইম কি করবে, ইউরিয়েজ এনজাইম এটাকে ভেঙে ফেলে এই যে অ্যামোনিয়াম প্লাস কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে হাইড্রক্সিল বা OH- আয়ন তৈরি করবে। এবং এই যে অ্যামোনিয়াম প্লাসটা তৈরি করলো, এইটাই উদ্ভিদের জন্য একটা প্রয়োজনীয় পুষ্টি উপাদান। ঠিক আছে, তাইলে এই যে আমরা দেখলাম
যে উদ্দীপকের সারটি থেকে উদ্ভিদ তার প্রয়োজনীয় পুষ্টি উপাদান কিভাবে সংরক্ষণ করে। তাহলে এইটা কি, ইউরিয়েজ এনজাইমের প্রেজেন্সে এটা ভেঙে যায়, ভেঙে যেয়ে হচ্ছে অ্যামোনিয়াম যেই আয়নটা, সেই আয়নটা পাওয়া যায়, সেই আয়ন থেকে হচ্ছে উদ্ভিদ তার পুষ্টি উপাদানটা পায়, এই আয়নটাই তার পুষ্টি উপাদান। আচ্ছা, এরপরে দেখো কি বলতেছে পরের প্রশ্নটায় যদি আমরা যাই, এক্স একটা অ্যালকিন যার কার্বন সংখ্যা কত, 12, কার্বন সংখ্যা 12, এক্স থেকে পরিষ্কারক দ্রব্য ওয়াই প্রস্তুত করা যায় যা ডিটারজেন্ট নামে পরিচিত। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে ফরমালিন কি, ফরমালিন কি, এই যে সো ফরমালিন হচ্ছে আমাদের ফর্মালডিহাইড, HCHO, এটার দ্রবণ। আচ্ছা, এরপর হচ্ছে জীবাণুনাশক হিসেবে ব্লিচিং পাউডার ব্যবহার করা হয় কেন? ব্লিচিং পাউডারের তোমার মেকানিজম একটু আগেই দেখাইলাম, সেটা হচ্ছে কি জীবাণুনাশক কি করতে পারে, এই জীবাণুগুলাকে মেরে ফেলতে পারে। জীবাণু, ব্লিচিং পাউডার যখন তুমি পানিতে অ্যাড করবা তখন কি উৎপন্ন হবে, হাইপোক্লোরাস অ্যাসিড নামে একটা অ্যাসিড উৎপন্ন হবে। সেই হাইপোক্লোরাস অ্যাসিডটা ভেঙে গিয়ে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর অক্সিজেন, জার্মান অক্সিজেন পাবা। সেই জার্মান অক্সিজেনটাই কিন্তু ওই তোমার জীবাণুটাকে মেরে টেরে ফেলবে। আচ্ছা, এরপর হচ্ছে ওয়াই যৌগটির অতিরিক্ত ব্যবহারের কুফল বর্ণনা করো। তাহলে আমরা একটু দেখি তো, এক্স একটি অ্যালকিন যেখানে কার্বন সংখ্যা 12, এক্স থেকে পরিষ্কারক দ্রব্য ওয়াই প্রস্তুত করা হয় যা ডিটারজেন্ট নামে পরিচিত। তাহলে তোমাকে বলেই দিতেছে কি ওয়াই যৌগটা কি, ডিটারজেন্ট। এখন অতিরিক্ত ব্যবহারের কুফল, অতিরিক্ত সব জিনিস ব্যবহারই খারাপ, কারণ কি ডিটারজেন্ট যদি তুমি অতিরিক্ত ব্যবহার করো তাহলে যে সালফেট থাকে, হ্যাঁ, সেই সালফেটের পরিমাণটা যদি তোমার জলাশয়ে বা পরিবেশে ওভারঅল সালফেটের পরিমাণটা বেড়ে যায়, সালফেট আয়নের পরিমাণটা, সেটা কিন্তু তোমার পানিকে খুব একটা ভালো অবস্থায় রাখবে না, ঠিক আছে, সেটা কিন্তু পানিকে দূষিত করে ফেলবে, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার 1 নম্বর পয়েন্ট। সেকেন্ডলি, এই যে ফসফেটের কথা একটু আগে বললাম যে ডিটারজেন্টে কিন্তু ফসফেট থাকে, তাই ফসফেট থাকলে কি হয়, ওই যে ফসফেটটা তো গাছের জন্য সার হিসেবে ভালো কাজ করে, তো গাছের জন্য সার হিসেবে ভালো কাজ করলে গাছের পরিমাণ বেড়ে গেল, তাহলে ওদিকে প্রাণীগুলার কি অবস্থা হবে, প্রাণীগুলা কি অক্সিজেন পাবে, সব অক্সিজেন তো গাছ ইউজ করে ফেলবে। তোমরা ইকোসিস্টেম সম্পর্কে যদি জেনে থাকো এটা হচ্ছে ভালো করে বুঝতে পারবা যে অক্সিজেনের পরিমাণ যদি হচ্ছে গাছ বেশি করে নিয়ে ফেলে তাহলে তো ওদিকে হচ্ছে প্রাণীগুলা পাচ্ছে না। আচ্ছা, তো তোমার হচ্ছে এই ওয়াই যৌগ বা ডিটারজেন্ট, এটা হচ্ছে মোটামুটি পরিবেশগত প্রভাব। তার উপর কি হয়, ডিটারজেন্ট যদি তুমি কাপড়ে বেশি করে দাও, তুমি তো দেখবা কাপড়ের ঔজ্জ্বল্য নষ্ট হবে। কাপড় যেই কয়বার সাবান ডিটারজেন্ট দিয়ে ধোয়া হবে, কাপড়ের সৌন্দর্য কিন্তু তত বেশি ফেড হয়ে আসতে থাকে, ঠিক আছে। তারপর হচ্ছে যারা মানে হাতে যদি ডিটারজেন্ট লাগে, মানুষ হাত দিয়ে কাপড় ধোয়, তো হাতে যদি ডিটারজেন্ট লাগে সেই হাত কিন্তু বেশ খসখসে একটা ভাব চলে আসে। যারা দেখবা যারা রেগুলার হাত দিয়ে হচ্ছে ডিটারজেন্ট দিয়ে কাপড় ধোয় তাদের হাতের কিন্তু মানে ওই যে কোমলতাটা, সেটা মানে হাতের চামড়া একটু খসখসে হয়ে যায়, বুঝতে পারছো? কারণ কি ডিটারজেন্টের মধ্যে কিন্তু মানে খারিও একটা ব্যাপার স্যাপার থাকে, ঠিক আছে, কিছু পরিমাণ খার সাবান ডিটারজেন্টে থেকে যায়, যার কারণে এই ঝামেলাটা হয়। তো এগুলো অতিরিক্ত ব্যবহারের কুফল, এগুলো তোমরা পয়েন্ট করে লিখতে পারো, বর্ণনামূলকভাবে লিখতে পারো, যে যেভাবে ইচ্ছা গুছাই লিখতে পারো, তবে মোটামুটি গুছাই লিখতে হবে এবং যিনি তোমার খাতাটা দেখবেন তিনি যাতে মোটামুটি ইমপ্রেসড হয়ে যান, ঠিক আছে। হাবিজাবি লিখে এগুলো পেজ ভরার আসলে কোনো দরকার নাই। এখানে তোমার যেই কয়টা পয়েন্ট আছে তুমি যদি বইটা একটু রিডিং পড়ো তাইলেই ভালো করে তুমি হচ্ছে আরও লিখতে পারবা। খুব হাবিজাবি লিখে আসলে খাতা ভরাট করার দরকার নেই, অন্তত কেমিস্ট্রি পরীক্ষায়। আচ্ছা, এরপর হচ্ছে সাবানের চেয়ে ওয়াই যৌগটি বেশি কার্যকর। ওয়াই যৌগটা কি, একটু আগেই বললাম, ওয়াই যৌগটা হচ্ছে ডিটারজেন্ট। তাহলে সাবানের থেকে বেশি কার্যকর কেন? কারণ হচ্ছে কি, দেখো সাবানের কিন্তু বহুত ঝামেলা আছে। একটা হচ্ছে সাবান অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়, ঠিক আছে। সাবান তুমি হচ্ছে একটা সাবান দিয়ে কিন্তু খুব বেশি কাপড় যে ধোয়া যায় তা না, কিন্তু পক্ষান্তরে ডিটারজেন্ট দিয়ে কিন্তু বেশ ভালো পরিমাণে চলে। আচ্ছা, সাবানের থেকে ডিটারজেন্টের আরেকটা সবচেয়ে বড় উপকারিতা কি জানো? সেটা হচ্ছে যে সাবানের থেকে ডিটারজেন্টের পরিষ্কার ক্ষমতা বেশি, ঠিক আছে। সাবান যেভাবে পরিষ্কার করতে পারে ডিটারজেন্ট কিন্তু তার থেকে ভালোভাবে একটা জিনিসকে পরিষ্কার করতে পারে। আরেকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে সাবান কিন্তু খড়পানিতে কাজ করবে না। করবে? খড়পানি মানে কি? খড়পানি মানেই হচ্ছে সে ওই সাবানের ফেনাটাকে হইতে দিবে না, সাবানের সাথে বিক্রিয়া করবে। কিন্তু ডিটারজেন্টের ক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা কম হয়। খড়পানিতে
যদি কাপড় ধুইতেই হয় সেই ক্ষেত্রে সাবানের থেকে ডিটারজেন্ট ভালো কাজ করবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আরও কিছু জিনিস বলতে পারি, যেরকম ডিটারজেন্ট দিয়ে কাপড় ধোয়াটা একটু ইজিয়ার সাবানের থেকে কম। মানে সাবান হচ্ছে ডলে ডলে ধুইতে হয়, এই করতে হয় সেই করতে হয়, ডিটারজেন্ট দিয়ে কি হয়, একটা জায়গায় ভিজায় রাখলেই হয়, তারপর হচ্ছে জাস্ট মানে আমার কাছে যেটা মনে হয় যে সাবান দিয়ে মানে ডিটারজেন্ট দিয়ে কাপড় ধোয়াটা একটু বেশি মানে বেটার সাবানের থেকে। আমি হচ্ছে নিজে যখন ফাঁকিবাজি করার চেষ্টা করি কাপড় ধোয়াতে, আমি আসলে ডিটারজেন্ট দিয়েই ধুই, আমি সাবান দিয়ে কাপড় ধুইতে একদমই মানে খুব ছোট কিছু না হইলে সাবান দিয়ে ধুইতে একদম আসলেই ভালো লাগে না। তবে নির্দিষ্ট স্পট যদি কারেক্ট করতে হয় তাহলে আবার সাবানই ভালো। তো সাবান থেকে ওভারঅল যে আমরা চিন্তা করি, তাহলে সাবান থেকে ডিটারজেন্ট আসলে বিভিন্ন দিকেই বেটার। যেটা কয়েকটা পয়েন্টের কথা বললাম, একটা হচ্ছে খরপানিতে কাজ করে ডিটারজেন্ট, সাবান কিন্তু করে না। তারপর হচ্ছে পরিষ্কারণ ক্ষমতাও হচ্ছে ডিটারজেন্টের জন্য মানে ডিটারজেন্টেরই ভালো সাবানের থেকে। আচ্ছা, তো এই হচ্ছে তোমাদের মোটামুটি চ্যাপ্টার 12-এর ক্লাসটা, এমসিকিউ সিকিউ। আমি চেষ্টা করেছি যত টপিক আছে, যে তোমাদের এই যে সিকিউগুলো যে কয়টা ছিল এখানে কিন্তু মোটামুটি সব টপিকই, বইয়ের সব টপিকই কভার করার চেষ্টা করা হয়েছে, যেগুলো মোটামুটি পরীক্ষায় আসার মতন, যেগুলো মোটামুটি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তারপরও তোমাদেরকে আসলে বইটা পড়ার কোনো বিকল্প নাই। তুমি টেস্ট পেপার, গাইড, হ্যান ত্যান যত কিছুই কিনে না কেন, তোমাকে একটু বইটা ভালো করে পড়তে হবে। ক্লাসগুলো যদি একটু ভালো করে ফলো করো তাহলে আসলে আমার মনে হয় না তোমরা এই চ্যাপ্টারের কোনো কিছুতে আটকাবা। যতগুলা সম্ভব, যত টপিক এখানে কভার করা আসলে সম্ভব পরীক্ষায় আসার মতন, আমি সবগুলাই চেষ্টা করেছি এখানে কভার করে দিতে। বাকিটা আসলে তোমাদের উপর। তোমরা যদি একটু ভালো করে পড়াশোনা করো তাহলে আশা করি তোমাদের জন্য ভালো কিছু হবে। এতক্ষণ ধরে ক্লাসটা করার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।